প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। এটি এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। এই অধ্যায় থেকে ইতিমধ্যে আরও 5টি ক্লাস নেওয়া হয়েছে। বিগত ক্লাসগুলো দেখবে। আজকের ক্লাসের ডেসক্রিপশানে বিগত ক্লাসগুলোর ভিডিও লিংক দেওয়া আছে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে। লাইক কমেন্টসের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। পদার্থবিজ্ঞানের যতগুলো আবিষ্কার হয়েছে এ পর্যন্ত, এই আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম চমকপ্রদ আবিষ্কার হলো তেজস্ক্রিয়তা। অন্যতম চমকপ্রদ আবিষ্কার হলো তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। এটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 1896 সালে হেনরি বেকারেল তার কিছু পরীক্ষা নিরীক্ষা থেকে দেখলেন যে কিছু কিছু মৌল আছে, যে মৌলগুলোর থেকে এক ধরনের বিকিরণ বের হয়ে আসে। মূলত এই মৌলগুলোর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে এই বিকিরণগুলো বেরিয়ে আসে। তিনি এই ঘটনার নাম দিলেন তেজস্ক্রিয়তা। পরবর্তীতে মাদাম মেরি কুরি এবং তার স্বামী পিয়ারি কুরি এই তেজস্ক্রিয়তাতে আরও অনেক বেশি গবেষণা করেন, এবং তারা এই দম্পতি 1903 সালে নোবেল পুরস্কার পান। তো আমরা প্রথমেই দেখি যে তেজস্ক্রিয়তাটা কি, বা তেজস্ক্রিয়তা কাকে বলে। সংজ্ঞা। তেজস্ক্রিয়তার সংজ্ঞা, আনুষ্ঠানিক সংজ্ঞার আগে যাওয়ার আগে একটু বলে নেই যে সাধারণত যে সমস্ত পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, যে সমস্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সাধারণত 82 এর বেশি, সেই সকল মৌলগুলোতে কিন্তু এই তেজস্ক্রিয় ঘটনাটা ঘটে, এবং সেই মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল বলা হয়। সংজ্ঞা আসি যে তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। তো তেজস্ক্রিয় মৌল কোনগুলো? যে পারমাণবিক সংখ্যা যে মৌলগুলোর 82 এর বেশি। ব্যতিক্রম আছে, যেমন কার্বন এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কার্বন 714। তো কিছু ব্যতিক্রম আছে। তো সাধারণত আর কি, যে পারমাণবিক সংখ্যা যদি 82-র বেশি হয়, সেই মৌলগুলো থেকে, মৌলগুলোর নিউক্লিয়াস থেকে এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তো আমরা বলেছি যে এই রশ্মিগুলো কোত্থেকে বেরিয়ে আসে? নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। কাজেই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। দেখি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। আমরা বলেছি যে তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে, তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে আদি মৌলের নিউক্লিয়াসটি একটি নতুন মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। আদি মৌলের নিউক্লিয়াসটি একটি নতুন মৌলের নিউক্লিয়াসে। কখন? যখন আদি মৌলটা থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরিয়ে আসে, তখন এই আদি নিউক্লিয়াসটা নতুন একটা নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। তাই বলা যায় যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। ক্লিয়ার? কেন নিউক্লিয় ঘটনা? কারণ নিউক্লিয়াস থেকেই রশ্মিগুলো বেরিয়ে আসে, আর নিউক্লিয়াস থেকে রশ্মিগুলো যখন বেরিয়ে আসে, তখন এই নিউক্লিয়াসটা কি হয়? আর একটা নতুন মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়।
যেমন এখানে আমরা দেখতে পারি যে কার্বন, এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে কার্বনের নিউক্লিয়াস কি করছে, যে একটি বিটা দিকে হচ্ছে, অর্থাৎ একটি ইলেকট্রন কি করছে, সে নির্গমন করে নাইট্রোজেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এই যে কার্বন কি করছে, একটি বিটা ডিকে করে নাইট্রোজেনে রূপান্তরিত হচ্ছে, নাইট্রোজেন নামক নতুন একটা তেজস্ক্রিয় পদার্থে বা মৌলে পরিণত হচ্ছে। তাহলে তেজস্ক্রিয়তা কোথায় সংঘটিত হয়? নিউক্লিয়াসে সংঘটিত হয়, এবং নিউক্লিয়াসে সংঘটিত হলে মৌলটা তখন নতুন মৌলে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এবার আমরা দেখব যে এই যে আমরা বলছি যে তেজস্ক্রিয় রশ্মি নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়ে আসে, সেই তেজস্ক্রিয় রশ্মিগুলি কি কি? বিজ্ঞানীরা এই তেজস্ক্রিয় রশ্মিগুলোকে ক্লাসিফাই করেছেন, শ্রেণী বিভাগ করেছেন। 3 ধরনের রশ্মি আছে: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। কয় ধরনের রশ্মি? 3 ধরনের। তেজস্ক্রিয় রশ্মিগুলোকে যদি ক্লাসিফাই করা হয় তাহলে দেখা যায় যে তাদের বৈশিষ্ট্য অনুসারে এদেরকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তো প্রথমে আসো যে এই আলফা রশ্মির কিছু বৈশিষ্ট্য আমরা দেখার চেষ্টা করি। এই আলফা রশ্মি বা আলফা কণা এটি একটি হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য, হিলিয়াম নিউক্লিয়াসের সম্পূর্ণ, এবং এটি ধনাত্মক চার্জ যুক্ত। আলফা রশ্মি ধনাত্মক চার্জ যুক্ত, এবং এর চার্জের মান হলো কত? এর চার্জের মান হলো, আলফা কণিকার চার্জের মান হলো 3 × 3.2 আলফা চার্জ, 3.2 × 10⁻⁹ কুলম। এটা আলফা কণিকার চার্জের মান। ঠিক আছে, এবং এই আলফা কণিকার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। আলফা কণিকার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ, নট আলফা কণিকার ভরটা হাইড্রোজেন পরমাণুর 4 গুণ। আচ্ছা, তারপরে এই রশ্মি এবং এই সেই ভর, আলফা কণিকার ভর, আলফার ভর m = 6.694 × 10⁻27 কেজি। এটা হলো আলফা কণিকার ভর। ঠিক আছে, আচ্ছা, এই রশ্মি অর্থাৎ এই আলফা রশ্মি চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। অর্থাৎ আলফা রশ্মি যাওয়ার সময় এখানে যদি কোনো চুম্বক মাধ্যম থাকে বা তড়িৎ মাধ্যম থাকে তাহলে কি করে সে বিচ্যুত হয়। আলফা রশ্মি যাওয়ার সময় এখানে যদি কোনো তড়িৎ মাধ্যম বা চুম্বক মাধ্যম থাকে তখন সে তার গতিপথ পরিবর্তন করে দেয়। অর্থাৎ এই রশ্মি চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হয়, যে বিচ্যুত হয়। ঠিক আছে, এই কণা বা এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলেই বেকারেল এই ঘটনাটা আবিষ্কার করেছিলেন। তার এক পরীক্ষার সময় তিনি দেখলেন যে এই ইউরেনিয়াম থেকে যে রশ্মিগুলো বেরিয়ে আসে সেই রশ্মিগুলো ফটোগ্রাফিক প্লেটের উপরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেখান থেকে তিনি গবেষণা করে পরবর্তীতে একটা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা দিলেন। তাহলে এই কণিকা বা আলফা কণা কি করে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। আচ্ছা, তারপরে আসো, এভাবে আরো কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা বইতে দেখে নেবে। তারপরে আসো বিটা কণিকা বা বিটা রশ্মি। বিটা রশ্মি বিটা রশ্মি এটি মূলত একটি দ্রুতগামী ইলেকট্রন। এবং এর চার্জ, বিটা এর চার্জ হলো -1.6 × 10⁻⁹ কুলম। 10⁻⁹ কুলম, এবং এর ভর
কার ভরের সমান? ইলেকট্রনের ভরের সমান। বিটা এর ভর 9.1 ইন্টু 10⁻³ কেজি। ক্লিয়ার? এবং এই বিটা রশ্মিও যাওয়ার সময় তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। বিটা রশ্মিও যাওয়ার সময় তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। তারপরে এই এর বেদন ক্ষমতা, পেনেট্রেটিং পাওয়ার বিটা আলফা রশ্মির চেয়ে বেশি। আলফা রশ্মি কোনো কিছুকে যে পরিমাণ ভেদ করতে পারে, বিটা রশ্মি তার চেয়ে বেশি পরিমাণ ভেদ করতে পারে। তাহলে এর ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি। এভাবে আরও কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা দেখে নেবে। এবার আসো গামা রশ্মি। গামা রশ্মি এটি মূলত একটি চার্জবিহীন বা তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ রশ্মি। কোনটা? গামা রশ্মি একটি চার্জ নিরপেক্ষ রশ্মি। এর কোনো চার্জ নাই। মজার ব্যাপার হচ্ছে এর কোনো ভর নেই। এর বেগ কিন্তু আলোর বেগের সমান। অর্থাৎ এই গামা রশ্মি একটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগের সমান। এ কারণে গামা রশ্মির বেগ আলোর বেগের সমান। আচ্ছা, এটি কিন্তু আগের দুটি রশ্মির বেলায় দেখেছি যে আলফা রশ্মি এবং বিটা রশ্মির বেলায় দেখেছি যে আলফা রশ্মি এবং বিটা রশ্মি গমনের পথে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র যদি পড়ে তাহলে সে তার দিকের পরিবর্তন ঘটে। অর্থাৎ আলফা রশ্মি এবং বিটা রশ্মি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গামা রশ্মি কিন্তু এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। তবে এর বেদন ক্ষমতা আলফা এবং বিটার চেয়ে অনেক বেশি। স্বাভাবিক কারণ, যেহেতু এর কি এর হলো বেগ বেশি, অতএব তার বেদন ক্ষমতাও বেশি। এখন আমরা দেখব এভাবে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মির বৈশিষ্ট্য গুলো আরো বেশি করে বইতে দেওয়া আছে, তোমরা সেখানে দেখবে। এবার দেখব তেজস্ক্রিয়তার প্রকারভেদ। তেজস্ক্রিয়তার প্রকারভেদ। প্রথমে আসো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভিটি। আর সেটা কেমন? যে প্রকৃতিগতভাবে যে সমস্ত মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন ঘটে সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মানে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। যেমন ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় মৌল। এই মৌলগুলোর নিউক্লিয়াস থেকে এখনো অজানা কারণ, কি কারণে এই নিউক্লিয়াসগুলো থেকে মানে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় সেটা কিন্তু আজও বিজ্ঞানীদের গবেষণার বিষয়বস্তু হয়েই আছে। তো কৃত্রিম তেজস্ক্রিয়তা নাম্বার 2 হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম উপায়ে পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। মানে বাই মেকানিক্যাল ওয়ে, কোনো যান্ত্রিক উপায়ে বা বিশেষ কোনো প্রেক্ষাপটে নিউক্লিয়াস থেকে যদি তেজস্ক্রিয় রশ্মি বের করে আনা সম্ভব হয় তাহলে সেটা হচ্ছে কি কৃত্রিম তেজস্ক্রিয়তা। তো এখানে দেখো যে এই যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, যে অ্যালুমিনিয়ামকে আলফা কণিকা দ্বারা আঘাত করলে, অ্যালুমিনিয়ামকে আলফা কণিকা দ্বারা আঘাত করলে, আমি ইকুয়েশনটা লিখি, তোমরা একটু লক্ষ্য করো কৃত্রিম তেজস্ক্রিয়তার ইকুয়েশনটা। অ্যালুমিনিয়ামকে আলফা কণিকা দ্বারা আঘাত করি, অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়াম হলো 1327। কি দ্বারা আঘাত করছি আমরা? আলফা কণিকা। আলফা কণিকা মানে কি? হিলিয়াম 24 দ্বারা আঘাত করলে কি হচ্ছে? ফসফরাস হচ্ছে 15
30 প্লাস একটা নিউট্রন বেরিয়ে আসছে। তাহলে দেখো যে এই অ্যালুমিনিয়ামকে আলফা কণিকা দ্বারা আঘাত করলে সেখান থেকে তেজস্ক্রিয় ফসফরাস তৈরি হচ্ছে। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে, বা এই ধরনের তেজস্ক্রিয়তাকে বলা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এবার আসো তেজস্ক্রিয়তার একক। দুটি একক আছে, একটা হলো কুরি আর একটা হলো বেকারেল। তো যারা এই তেজস্ক্রিয়তার নিয়ে কাজ করেছেন তাদের নামের উপর ভিত্তি করে কুরি। কুড়িটা কি? এই যে কুড়ি, তেজস্ক্রিয়তার একক কুড়ি। কুড়ি কি? কোনো বস্তু প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুতে বিয়োজিত হলে বা বিভাজিত হলে বা ভাঙ্গন হলে ওই বস্তুর তেজস্ক্রিয়তাকে 1 কুড়ি বলে। 1 কুড়ি = 3.7 × 10⁻10 ডিকে/সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি একটি পরমাণুর 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুর ভাঙ্গন ঘটে তাহলে তাকে বলা হয় 1 কুড়ি। ক্লিয়ার? 1 কুড়ি = 3.7 × 10⁻10 ডিকেজ/সেকেন্ড। তারপর আরো একটা একক আছে বেকারেল। হেনরি বেকারেল, যিনি এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন তার নাম অনুসারে, এবং এই বেকারেল হলো এসআই পদ্ধতিতে একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পদ্ধতিতে একক হলো বেকারেল। কাকে বলে বেকারেল? 1 সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙ্গনকে 1 বেকারেল বলে। 1 সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙ্গনকে 1 বেকারেল বলে। তাহলে এই 1 বেকারেল = 1 ডিকে/সেকেন্ড। 1 ডিকে/সেকেন্ড। তারপরে আসো এই কুড়ির সাথে বেকারেলের সম্পর্ক আমরা দেখি যে 1 কুড়ি = 3.7 × 10⁻10 ডিকে/সেকেন্ড, এবং সেটা সমান সমান হলো কি যে 3.7 × 10⁻10 বেকারেল। ঠিক আছে, এছাড়াও আরেকটি একক কিন্তু আছে, সেটাকে বলা হয় রাদারফোর্ড একক। রাদারফোর্ড একক এটিও তেজস্ক্রিয়তার একটি একক, এবং এর সমান হলো 10⁶ ডিকে/সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সংজ্ঞা দেখলাম, তেজস্ক্রিয়তার শ্রেণীবিন্যাস দেখলাম, তেজস্ক্রিয়তার রশ্মিগুলোর দেখলাম, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এবং এদের বৈশিষ্ট্য দেখলাম। তারপরে দেখলাম তেজস্ক্রিয়তার বিভিন্ন একক এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।